This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাসখানেক আগে বিহারে ক্লাস 9 আর 10 এর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। তখন আমরা দেখেছিলাম যে এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু বেকার ছেলে মেয়ে ওই পাটনায় গেছেন পরীক্ষা দিতে। এখন আবার একই ছবি, এই বিহারের ক্লাস 11-12 এর শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে, আর বাংলা থেকে যথারীতি অনেকেই গেছেন পরীক্ষা দিতে। দেখুন, বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার আছে, লক্ষ্মীর ভাণ্ডারের জোরে তৃণমূলের ভোটও আছে, কিন্তু এখানকার ছেলে মেয়েদের চাকরি নেই। এটা তো এখন প্রমাণিত। আচ্ছা, TV9-এর রিপোর্টারকে বাংলার যে ভোটার বললেন বিহার যদি চাকরির পরীক্ষা নিতে পারে, চাকরি দিতে পারে, তাহলে বাংলা কেন পারবে না? তাকে কি তৃণমূল বিরোধী বলে দেখে দেওয়া যায়? মানে এখানকার সমাজ কি তাকে মেনে নেবে? আগে বিহার থেকে লোক আসতো পশ্চিমবঙ্গে কাজ করবার জন্য, এখন পশ্চিমবঙ্গ থেকে লোক যাচ্ছে বিহার, উত্তরপ্রদেশে। এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, এটা বাংলার দুর্ভাগ্য। আমরা কদিন আগেও দেখেছি সেখানকার SSC পরীক্ষা দিতে গিয়ে পশ্চিমবঙ্গের ছেলেরা বিভিন্ন স্টেশনে রাস্তায় শুয়ে রয়েছে, তাদের থাকার বাসস্থানটুকু অবধি নেই। কিন্তু তারা এটা বুঝেছে যে পশ্চিমবঙ্গে চাকরি নেই, ওখানে রেল স্টেশনে শুয়ে থেকে যদি চাকরিটা পাওয়া যায় তারা সেটাকেই অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা নতুন কোনো ঘটনা নয়, সব রাজ্যেই যখন পরীক্ষা হয়, আমাদের এখানেও আবার অনেকে পরীক্ষা দিতে আসেন। ফলে আমাদের এখানেও যারা প্রার্থী তারাও খবর রাখেন অন্য রাজ্যে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে। ফলে অন্য রাজ্য থেকে এখানে আসা আর এখান থেকে অন্য রাজ্যে যাওয়া, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই পাশ ফেল গল্পটার কথা মনে আছে? যে ছেলেটা পাশ করেছিল সে ছিল দুস্থ, ফলে পাশ করেও উচ্চশিক্ষার সম্ভাবনা ছিল না, উচ্চশিক্ষার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় সে পাশ করেও আত্মঘাতী হয়েছিল। আর যে ছেলেটা ফেল করেছিল সে কিন্তু সত্যটাকে স্বীকার করে নিয়েছিল, নিয়ে কাজের খোঁজে লেগে গেছিল, আর তাই সে বেঁচে রইল। অর্থাৎ একজন পাশ করেও ফেল আর একজন ফেল করেও পাশ। বাংলাতেও রাজনীতির ময়দানে এই গল্পটার এরকম জল জ্যান্ত প্রতিফলন দেখতে পাচ্ছি, অবাক লাগছে জানেন তো। এই দেখুন, বাংলায় বিজেপি তারা লক্ষ্য পূরণে ফেল করেছে, কিন্তু তা সত্ত্বেও এই সুকান্ত মজুমদার আর শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছেন। এই সত্যিটাকেই আপাতত পাস বলে মেনে নেওয়ার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। আর কঠিন পরীক্ষায় সাফল্যের সঙ্গে পাশ করেও তৃণমূলকে দেখুন চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে, বিভীষণের আতঙ্ক তাদের তাড়া করে বেড়াচ্ছে। এটা অবাক হওয়ার মতো ঘটনা। কিন্তু মানে জিতে এসে কোথায় উৎসব করবে তার বদলে আতঙ্কিত হয়ে থাকতে হচ্ছে রাজ্যের শাসক দলকে। এটা সচরাচর দেখা যায় না। তৃণমূলের সাংসদ দলের বৈঠকেই কিন্তু এই যে আতঙ্কটা, এটার ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। নবান্নে যখন প্রশাসনিক বৈঠক হয়েছিল সেখানে তো পুলিশ আর প্রশাসনকে কার্যত তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী, বুঝিয়ে দিয়েছেন তার নাকের নিচে যেটা করার চেষ্টা চলছিল সেটা তিনি ধরে ফেলেছেন। তার মানে কিছু একটা করার চেষ্টা চলছিল তার নাকের নিচে, এটা আমরা শুধু বুঝতে পেরেছি। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। মমতা ম্যাজিকে এখনো বিভোর বাংলা, কিন্তু খোদ মমতা তিনি তৃপ্ত নন, বিরক্ত। নির্বাচিত সাংসদদের বৈঠকে নেত্রীর মুখে মধুর সম্ভাষণ শোনেননি নেতাকর্মীরা। তৃণমূল নেত্রী কালীঘাটের বৈঠকে বলেছিলেন, আমি 3 দিন রাস্তায় না নামলে কলকাতা উত্তর বেরোতো না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কেন? ওয়ার্ড ভিত্তিক মার্কশিটে চোখ বোলালেই বিষয়টা স্পষ্ট। কলকাতা শহরের বহু ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল, রাজ্যের 7 মন্ত্রীর বিধানসভায় তৃণমূল পিছিয়ে, শিলিগুড়ি ও বাঁকুড়ার সব ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে। শিক্ষিত শহুরে ভোটাররা সকলে পাশে দাঁড়াননি, হিন্দু অবাঙালি ভোটাররাও বিজেপির দিকে ঝুঁকে। তার মানে সংগঠনে কোথাও ফাঁক রয়েছে, অথবা কেউ ফাঁকি দিয়েছে। আর দিলীপ ঘোষের ভাষায় বললে কেউ কাঠি করেছে। দুধে রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেজাল্ট দেখেই আন্দাজ করেছেন, আর তিনি যে সব বুঝেছেন সেটাও বুঝিয়ে দিয়েছেন কালীঘাটের দলীয় বৈঠকে। শুধু দল নয়, প্রশাসনকেও বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব জানেন। তিনি নবান্নে প্রশাসনিক বৈঠকে বলেছেন, ওভারলোডিং হয়ে কয়লা, বালি, গরু পাচার হচ্ছে, নির্দিষ্ট কোড দেখিয়ে ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে, নিচুতলা থেকে উপরতলা চোখের সামনে পাচার হচ্ছে,
পুলিশের একাংশের পকেটে প্রচুর টাকা ঢুকছে, কাঁথিতেও সেই টাকার ভাগ পৌঁছে যাচ্ছে। এই ঘটনা আমি সমর্থন করিনি এবং করব না। পুলিশের বদলি বা ডিউটি তালিকা ফাঁস হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত বা অনুমোদনের আগেই নোটিশ ফাঁস হয়ে যাচ্ছে। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তিনি ধমক খেয়েছেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব হিসেবে। সন্দেশখালীর ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। শ্রমমন্ত্রী মলয় ঘটককে আলাদা করে দেখা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। চা বাগানে উন্নয়ন প্রকল্পগুলির প্রতিফলন কেন যথাযথ হচ্ছে না তার জবাবদিহি চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায় সচিব কৃষ্ণা গুপ্তা কেন ঘন ঘন দিল্লি যান জানতে চেয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ফাইল নোটিংয়ের জন্য শিক্ষা সচিব মনীষ জৈনের জবাবদিহি চেয়েছেন। শিক্ষা দপ্তরের অনেক ফাইলে নোটিং থাকে, কবে কোন নির্দেশ অনুযায়ী পদক্ষেপ লেখা থাকে। ফাইল নোটিং নিয়ে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী। শিক্ষা সচিব মনীষ জৈনকে নিয়োগ দুর্নীতির তদন্তে ডেকেছিল কেন্দ্রীয় এজেন্সি। তারপর থেকেই সতর্ক মনীষ জৈন। সচিবালয় সূত্রে খবর, নিজে বিতর্ক থেকে দূরে থাকতে প্রতি ফাইলেই মনীষ জৈন লিখে রাখেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কবে কী নির্দেশ এসেছিল। প্রশাসনিক মহলের মতে ভবিষ্যতে যাতে বিপাকে না পড়তে হয় তাই ফাইল নোটিং করেন মনীষ জৈন। আর এই পদক্ষেপে মুখ্যমন্ত্রী মোটেও খুশি নন। মনীষ জৈন দুদিকে যোগাযোগ রেখে চলছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কি বুঝলেন? রাজ্যের প্রশাসনিক প্রধান তথা পুলিশ মন্ত্রী খোদ বলেছেন নাকি, মানে যেটা শোনা গেছে ওই বৈঠকে তিনি বলেছেন বলে, যে রাজ্যে নাকি গরু, বালি, কয়লা সব পাচার হয়, ট্রাকে ওভারলোড করা হয় বলেও তিনি ওই বৈঠকে বলেছিলেন বলে ওই বৈঠকে যারা ছিলেন তারা বেরিয়ে এসে বলেছেন ওখানে তিনি একদম নির্দিষ্টভাবে নাকি বলেছেন যে কোড দেখিয়ে টাকা তোলা হয়, পুলিশের একাংশের পকেটে প্রচুর টাকা ঢুকছে বলে অভিযোগ করেছেন নাকি, এবং সেই সবের দায় কেন তাকে নিতে হবে। প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নটাই তুলেছেন। দেখুন, বাম, বিজেপি, কংগ্রেস সবাই তো এটাই অভিযোগ করছে, রাজ্য দিয়ে গরু, কয়লা এ সমস্ত পাচার হয়, বালি পাচার হয়। তাহলে রাজ্যকে বদনাম করার চক্রান্তের অভিযোগটা এক্ষেত্রে তো আর ধোপে টিকছে না। মানে গরু পাচারের পাপটা কোনোভাবে বিএসএফের ঘাড়ে কি এরপরেও চাপিয়ে দেওয়া যায়? বোধহয় না। কারণ মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী নিজেই যদি ওই ট্রাক ওভারলোডের জন্য পুলিশকে দোষারোপ করেন, মানে যেটা শোনা যাচ্ছে ওই বৈঠকে করেছেন, তাহলে তো এই আগের অভিযোগগুলো কোথাও গিয়ে আর কাটে না। তিনি তো টাকার কথা বলেছেন, এটা তো বিরোধীরাও বলেন। শুধু একটা জায়গাতেই বিরোধীদের সঙ্গে সরকারের বা মুখ্যমন্ত্রীর মিলছে না, জানেন তো, মানে বাম, বিজেপি, কংগ্রেস এরা একটা অভিযোগ করে যে দুর্নীতির ভাগ নাকি ওই কালীঘাটের দিকে যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে দুর্নীতির টাকার একাংশ নাকি কাঁথিতেও যাচ্ছে। বিরোধীরা যখন কালীঘাট বলেন তখনও আইন বাঁচিয়েই বলেন, কালীঘাট বললে মানুষ যা বোঝার বুঝবে, কিন্তু কারোর নাম করা হলো না, আদালতে কিছু প্রমাণ করা যাবে না। তেমনি কাঁথি বলতে ওই কোথাও গিয়ে কাঁথিতে তো অধিকারিকদের খাস তালুক আছে, এটা ঘটনা, কিন্তু তারপরেও কাঁথি শহরে তো অনেক মানুষের বাস, তাই আদালতে কেউ অভিযোগ করতে পারবেন না যে মুখ্যমন্ত্রী কার কথা বোঝাতে চেয়েছেন। অর্থাৎ দুর্নীতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন এবং দুর্নীতির জন্য দর্শকদের ঘাটটা ধরে ঘুরিয়ে দিলেন কাঁথির দিকে। বোঝালেন ওখানকার এক বাসিন্দা, সরকারের বাইরের এক ব্যক্তি, তিনি সরকারের পুলিশকে ব্যবহার করে দুর্নীতি করছেন। আচ্ছা, এত বড় একটা অভিযোগ সব জেনেও সরকার সেটা থামাতে পারছে না। আর দুর্নীতির টাকা যদি কাঁথিতেই যায়, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর দুটো ফ্ল্যাটে টাকার পাহাড়টাকে বানালো বলুন তো। আর জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এই রেশন দুর্নীতির এতগুলো অভিযোগ কেন উঠল, কেন তাকে হেফাজতে রাখতে দিল আদালত, অনুব্রত মণ্ডল কেন আপাতত তিহারের জেলে বসে ঢাক বাজাচ্ছেন। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই কাঁথির অভিযোগটা মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে করেছেন, প্রকাশ্য সভায় নয়। প্রকাশ্য সভায় এক রাজনীতিক যখন কোনো অভিযোগ করেন তার একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে, আর প্রশাসনিক সভায় যখন সেই কথা বলেন তখন তার মানেটা বদলে যায়। পুলিশ কর্তাদের এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্নীতির টাকা কাঁথিতে যাচ্ছে, মানে কাঁথির কারোর সঙ্গে পুলিশের একাংশ যোগাযোগ রাখছে, এরকমই তো একটা বিষয় দাঁড়ায়। মুখ্যমন্ত্রী কিন্তু ওই মনীষ জৈনকেও
তাকেও সরাসরি বিঁধেছেন, অভিযোগ করেছেন যে তিনি দুদিকে যোগাযোগ রেখে চলছেন। অবশ্য মনীষ দিল্লিতে না কাঁথিতে কার সঙ্গে যোগাযোগ রাখছেন সেটা মুখ্যমন্ত্রী পরিষ্কার করেনি। তবে হ্যাঁ, পুলিশ আর প্রশাসন যদি তলায় তলায় দুদিকে যোগাযোগ রাখে তাহলে কিন্তু সেটা সরকারের জন্য বিপদ ঘণ্টি, ওটাও একটা ভালো পরিস্থিতি হয় না সেটা। আর সেটা যখন ওই প্রশাসনিক বৈঠকে নিজেই মুখ্যমন্ত্রী পাগলা ঘণ্টি বাজিয়ে দেন তখন তো সেটাকে আর কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। তার মানে কি দুর্নীতি আছে এটা উনি বলেছেন, দুর্নীতি থেকে বাঁচতে দু নৌকায় পা দিয়ে চলছেন এটাই উনি বলতে চাইছেন। তার মানে এটা কিন্তু প্রমাণিত হয় যে দুর্নীতি আছে, কয়লা গরু বালি পাচার হচ্ছে, তারপর সেই টাকা চলে যাচ্ছে কাঁথিতে। আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী তাহলে কী করছেন, পুলিশ মন্ত্রী তাহলে কী করছেন? একজন ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে তার তো পদত্যাগ করা উচিত। প্রশাসনিক বৈঠক মানে তো প্রশাসনকে পরিচালনার একটা অংশ, তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে যা যা খবর থাকবে, তার কাছে যা যা রিপোর্ট থাকবে, তার কাছে যা যা বিশ্লেষণ থাকবে তার উপর দাঁড়িয়ে তিনি পরিচালনা করবেন, নির্দেশ দেবেন, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। ফলে ভেতরে কি হয়েছে একটা প্রশাসনিক বৈঠকে তা নিয়ে আমরা বাইরে আলোচনা করবো কেন?